আজ আমরা গুগল ফর্ম নিয়ে কথা বলবো। তার আগে আমরা জেনে নিব গুগল ফর্ম কি, গুগল ফর্ম দিয়ে কি কাজ করা যায়, সেই কাজগুলো কিভাবে করতে হয় এবং আমরা কোথায় গুগল ফর্ম পাব। গুগল ফর্ম হচ্ছে গুগল কর্তৃক প্রস্তুতকৃত একটি অনলাইন ফর্ম, যার দ্বারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়। গুগল ফর্ম দ্বারা যেসব কাজ করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য, এটা সার্ভেই কাজে ব্যবহার করা যায়, তথ্য সংগ্রহের জন্য ফর্ম হিসেবে ব্যবহার করা যায়, প্রশ্নমালা বা কোশ্চেনিয়ার হিসেবে গুগল ফর্ম ব্যবহার করা যায়, নির্ধারিত প্রশ্নমালা দ্বারা বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা যায়, গুগল ফর্ম দ্বারা বিভিন্ন ক্লাস, ওয়ার্কশপ বা ট্রেনিং সেশন শেষে কুইজ নিয়ে পারফরম্যান্স অ্যাসেস করা যায়, গুগল ফর্ম দ্বারা অনলাইন পরীক্ষাও নেওয়া যায়। গুগল ফর্ম দ্বারা যেসব কাজ করা যায় তার মধ্যে এখানে আমরা সব বিষয়ে আলোচনা করব না। আজ শুধুমাত্র আমরা কিভাবে গুগল ফর্ম দ্বারা কুইজ নেওয়া যায় এবং অনলাইন পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে কথা বলবো। তো এই ভিডিওটা দেখার পর আমরা গুগল ফর্মের বেসিক সেটিং সম্পর্কে জানতে পারবো, কিভাবে অনলাইনে কুইজ নিতে হয় সেটা জানতে পারবো, অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, পরীক্ষা গ্রহণের পর সাবমিটেড আনসার স্ক্রিপ্টসগুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দ্বারা কীভাবে মূল্যায়ন করা যায় সেটা আমরা জানতে পারবো, শিক্ষার্থীদেরকে মূল্যায়ন শেষে কীভাবে ফিডব্যাক দিতে হয় সেটা জানতে পারবো এবং মূল্যায়িত উত্তরপত্রের নম্বর প্রসেস করে আমরা ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করতে পারবো। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ফর্মে। প্রথমেই আমরা জেনে নেওয়া দরকার গুগল ফর্ম ব্যবহার করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। গুগল ফর্ম ব্যবহার করতে গেলে আমাদের ইন্টারনেট সক্রিয় একটি কম্পিউটার বা ফোন প্রয়োজন এবং একটি জিমেল অ্যাকাউন্ট দরকার। তো প্রথম কাজ হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে আপনার ব্রাউজারের রাইট টপ মোস্ট কর্নারে আপনি উপরে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। করলে এখানে যদি আপনি লগ ইন করা না থাকেন তাহলে এখানে আপনার লগ ইন করার অপশানটা চাইবে, সেখানে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিলে আপনি গুগল অ্যাকাউন্টে লগড ইন হয়ে যাবেন। গুগল অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি আপনার ব্রাউজারের খোলা পেজে ডান পাশে এখানে 9টা ফুটা সম্বলিত গুগল অ্যাপসের আইকনটি পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে গুগল অ্যাপসের একটা লিস্ট পাবো। এখানে আমরা স্ক্রল বার দেখতে পাচ্ছি, স্ক্রল বারটি আমরা নিচের দিকে নিয়ে যাচ্ছি, যেতে যেতে একদম শেষে গেলে আমরা পাচ্ছি ফর্মস। খেয়াল করুন, শেষে পাচ্ছি আমরা ফর্মস। এই ফর্মসটি হচ্ছে আমাদের গুগল ফর্মস। আমরা ক্লিক করলাম গুগল ফর্মসের উপর। গুগল ফর্মের উপর ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল কর্তৃক সরবরাহকৃত 4টি টেমপ্লেট: পার্টি টাইম, কন্ট্যাক্ট ইনফরমেশন, আরএসভিপি অর্থাৎ প্লিজ রেসপন্ড, টি শার্ট, সাইন আপ। তো আমরা কোনো টেমপ্লেট গ্রহণ করছি না, আমরা সরাসরি ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব এবং ব্ল্যাঙ্ক ফর্মটা আমরা আমাদের সুবিধা মতো কাস্টমাইজ করে নেব। আমরা ক্লিক করলাম। প্রথমেই দেখুন লেফট টপ কর্নারে আনটাইটেল ফর্ম, অর্থাৎ এই ফর্মের একটা নাম দিতে হবে। এখানে আবার দেখেন লেখা আছে আনটাইটেল ফর্ম। এই দুটো একই জিনিস, কিন্তু আমরা দুটো ডিফারেন্ট নাম দিতে পারি। প্রথমটা ফর্মের নাম যেটা সিলেক্ট করা আছে, ধরুন আমরা এটা নাম দিলাম বাংলাদেশ কুইজ। কুইজ 1। এখন এখানে যে আনটাইটেল ফর্ম, এটার উপরে ক্লিক করা মাত্রই
ওই টাইটেলটা এখানে ট্রান্সফার হয়ে চলে আসবে। তো বাংলাদেশ কুইজ, এই দুটো নাম একই হতে পারে, আপনি আপনার সুবিধা মতো এখানে ডিফারেন্ট নামও দিতে পারেন। এখন পরীক্ষার এখানে ডিসক্রিপশন চাওয়া হয়েছে। আপনি যে পরীক্ষা নেবেন তার যদি কিছু নিয়মকানুন থাকে, নির্দেশনাবলী থাকে, সেগুলো এখানে আপনি লিখে দিতে পারেন। আমি এখানে বাংলায় কিছু নির্দেশনাবলী আমার একটা ওয়ার্ড ফাইলে কপি করে রেখেছি, আমি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা চাইলে বাংলা লিখতেও পারি, সমস্যা নেই। এখানে আমি কিছু নির্দেশনাবলী ছেলে মেয়েদের জন্য বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পেস্ট করলাম। এখন নিচে দেখুন প্রশ্ন, এখানে আমরা প্রশ্নটা শুরু করতে পারি। তার আগে গুগল ফর্মের কিছু বেসিক সেটিং আছে, আমরা সেই সেটিংগুলো একটু দেখে নিব। তা দেখার জন্য আমরা এই পেজের ডান পাশে উপরে এখানে চলে আসবে। এখানে দেখুন, এখানে সেটিংস লেখা আছে, আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা তিনটা ডিফারেন্ট অপশনস পাচ্ছি, জেনারেল সেটিংস, প্রেজেন্টেশন সেটিং অ্যান্ড কুইজ সেটিংস। তো আমরা জেনারেল সেটিং দিয়ে শুরু করলাম। প্রথমটা এখানে পাচ্ছি আমরা কালেক্ট ইমেলস। যদি আমরা অংশগ্রহণকারীদের নিকট থেকে তাদের ইমেলগুলো সংগ্রহ করতে চাই তাহলে এটা আমরা ক্লিক করব। অবশ্যই এটা সংগ্রহ করা ভালো, সেক্ষেত্রে পরীক্ষার অথেন্টিসিটি বাড়ে, আমরা ক্লিক করলাম। তারপরটা পাচ্ছি আমরা লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ যদি আপনি একজন পরীক্ষার্থীর একাধিকবার সাবমিশন অ্যালাউ না করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। পরীক্ষার ক্ষেত্রে আমি মনে করি এটা টিক দেওয়াই ভালো। তারপর রেসপন্ডেন্ট স্ক্যান, এখানে পাচ্ছি এডিট আফটার সাবমিট। পরীক্ষার ক্ষেত্রে একবার সাবমিট করার পরে যদি আপনি আবারও এডিট করার অপশন দিতে চান তাহলে এটা টিক দিবেন, যদি না চান তাহলে প্রয়োজন নেই। পরীক্ষার ক্ষেত্রে এটা টিক না দেওয়াই ভালো। তবে অনেক ক্ষেত্রে যখন আমরা তথ্য সংগ্রহের জন্য এই ফর্মটা সরবরাহ করি তখন আমরা এডিট করার অপশনটা চালু করতে পারি। পরীক্ষার ক্ষেত্রে আমরা এই অপশনটা চালু করলাম না। এখন আমরা প্রেজেন্টেশন সেটিংসে চলে যাচ্ছি। এখানে দেখেন শো প্রোগ্রেস বার, সাফল কোশ্চেন অর্ডার। সাফল কোশ্চেন অর্ডার পরীক্ষার ক্ষেত্রে এটা টিক দেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ এটা টিক দেওয়ার ফলে প্রশ্নের যে ক্রমটা এক একজন পরীক্ষার্থীর সামনে এক একভাবে হাজির হয়, ফলে পরীক্ষার্থীরা পারস্পরিক যোগাযোগ করে উত্তর শেয়ার করতে চাইলে একটু তাদের সমস্যা হবে, এই জন্য এটা টিক দেওয়া ভালো। এখানে আপনি কোনো কনফার্মেশন মেসেজ লিখতে পারেন, যদি না লেখেন তাহলে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড এই কথাটা সেখানে সাবমিট করার পরে একজন অংশগ্রহণকারী দেখতে পাবে। এরপর আমরা চলে যাচ্ছি কুইজেস। যেহেতু আমরা একটা পরীক্ষা বা কুইজ হিসেবে নিতে চাই সেহেতু আমরা কুইজ অপশনটা চালু করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে রিলিজ গ্রেড, এখানে দুটো অপশন, ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। তো আমরা প্রথমটা যদি সিলেক্ট করি তাহলে প্রত্যেক পরীক্ষার্থী তাদের উত্তরপত্র সাবমিট করার সাথে সাথে একটা ফিডব্যাক পাবে, সেখানে যে সে কত স্কোর পাচ্ছে সেটা সে জানতে পারবে। কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা মেশিন দ্বারা মূল্যায়ন করতে পারবো না, কিছু প্রশ্ন আমাদের ম্যানুয়ালি মূল্যায়ন করতে হবে। সেই ক্ষেত্রে এই অপশনটি বন্ধ করে দিয়ে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এইটা আমরা চালু করব। এর ফলে আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো সিস্টেম দ্বারা মূল্যায়ন করা যায়, যেগুলো একটু বর্ণনামূলক সেগুলো অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করার পর আমরা এটা ম্যানুয়ালি ছেলে মেয়েদের কাছে আবার ফেরত পাঠাবো বা স্কোর রিলিজ করব। নিচে যেগুলো টিক দেওয়া আছে এগুলো থাকলে সুবিধা হবে। এরপর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করলাম, আমাদের বেসিক সেটিংস ঠিক হয়ে গেল। এখন যেহেতু আমরা ইমেলটা চেয়েছি, এখানে দেখুন প্রত্যেক শিক্ষার্থীকে এখানে তাদের ভ্যালিড ইমেল দিতে হবে, না হলে সে কিন্তু এখানে কাজ করতে পারবে না। এখন প্রশ্ন শুরু করার আগে ডান পাশে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, আমরা এইগুলো একটু কথা বলে নিই। প্রথমটা হচ্ছে অ্যাড কোশ্চেন। আমি একটা প্রশ্ন সাজালাম, সাজাবার পর আমার আরেকটা প্রশ্ন শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব?
সেই ক্ষেত্রে আমরা অ্যাড কোশ্চেন এখানে যেতে পারি। আবার যদি মনে করি আমার দুটো প্রশ্নের ধরন বা পরবর্তী প্রশ্নের ধরনটা একই রকম হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডুপ্লিকেট দেখতে পাচ্ছি, এই ডুপ্লিকেট আইকনে ক্লিক করতে পারি। সেই ক্ষেত্রে আগের প্রশ্নটা হুবহু কপি হয়ে যাবে। দ্বিতীয়টা ইম্পোর্ট কোশ্চেন। যদি আপনার আগে থেকে একই ঘরানার কোনো প্রশ্ন তৈরি করা থাকে, আপনি এখানে সেটা ইম্পোর্ট করতে পারেন। তারপর প্রশ্নগুলো এডিট করে সেটিং এক রেখে অল্প সময়ে আপনার কাজটি আপনি সেরে ফেলতে পারেন। তৃতীয়টা পাচ্ছি আমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা ব্যবহার করা হয় একটা বিশেষ ধরনের প্রশ্ন শুরু করার আগে। ধরুন আমি এখানে 5 ধরনের প্রশ্ন ব্যবহার করব। তার ভিতরে এমসিকিউ থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, ম্যাচিং থাকতে পারে ইত্যাদি। তো প্রত্যেকটা টাইপ শুরু করার আগে সেই টাইপের আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারি। যেমন আজকে আমরা 5 ধরনের প্রশ্ন দিব। 20 নম্বরের একটি নমুনা প্রশ্ন এখানে আমরা সেট করব। তো প্রথমে আমরা এমসিকিউ দেব। তো এখানে আমরা এই অংশটা নিলাম টাইটেল। তো এখানে প্রথমে আমি খেয়াল করুন, এখানে টাইটেলটা কিন্তু নিচে চলে গেছে, আমার প্রশ্নের উপরে রয়ে গেছে। তো এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। এই জন্য আমাকে ঠিক মাঝখানে এখানে রাখবো, যেখানে রাখলে আমি 4টা অ্যারো সাইন পাবো। এখন মাউসের লেফট বাটন ক্লিক অ্যান্ড হোল্ড অ্যান্ড ড্র্যাগ আপ। আমরা ক্লিক করে রেখেছি, রেখে উপরে নিয়ে গেলাম। আমরা এখানে দিলাম এমসিকিউ। এমসিকিউ এর এখানে আমি একটু বর্ণনা লিখতে পারি যে চুজ দ্য বেস্ট অপশন। ওকে, এখন আজকে অনলাইন পরীক্ষার প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু বিষয় মনে রাখতে হবে, কারণ এটা ওপেন বুক পরীক্ষা হয়ে যাবে, আমি চাই বা না চাই। এই জন্য আমার প্রশ্নের ধরনটা অবশ্যই এমন হতে হবে যে ছেলেমেয়েরা সহজে নেট ব্রাউজ করলে সেটা পাবে না, কিন্তু তার যেটা পড়ার কথা সেটা যদি সুন্দর করে পড়ে তাহলে সেখান থেকে সে প্রশ্নের উত্তরটা করতে পারবে। যাই হোক, এখানে আমি দুটো এমসিকিউ প্রশ্ন সেট করব। আমার কাজের সুবিধার্থে আমি দুটো প্রশ্ন একটা ওয়ার্ড ফাইলে তৈরি করে রেখেছি, আমি এখানে সেটা কপি করছি, করে পেস্ট করলাম। এখানে প্রশ্ন নম্বর দেওয়া আছে 1, আমি সুবিধার্থে নম্বরটা মুছে দিলাম, কারণ আমরা বলেছি আমাদের প্রশ্নের অর্ডারগুলো সফল হবে। এক একজন স্টুডেন্টের কাছে এক একভাবে বিন্যাস উপস্থাপিত হবে। তো আমি যদি নম্বর দিই প্রথম প্রশ্নের 1, 2, 3, তাহলে 1, 2, 3 সহই কিন্তু সেখানে স্টুডেন্টরা দেখতে পাবে, তখন কিন্তু আর সাফল করলে লাভ হবে না। তাহলে আমরা প্রশ্নের নম্বরটা কখন দিব? পরীক্ষার শেষে যখন ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র সাবমিট করবে তখন আমরা প্রশ্নের নাম্বারটা দিব, তাতে কোনো সমস্যা নাই। এখন প্রথম যে প্রশ্নটা আমরা সেট করলাম, কত সালে ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা করা হয়? এটা আমরা মাল্টিপল চয়েস চেয়েছি, আমরা এখানে মাল্টিপল চয়েস দিলাম। এর আগে একটা পয়েন্ট আমাদের ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা স্টুডেন্টের কিছু তথ্য সংগ্রহ করতে চাই। এজন্য আমরা এমসিকিউ লেখা যে টাইটেল বার, আমরা তারপরে ক্লিক করলাম, করে এখানে আমরা কোশ্চেন অ্যাড করলাম। কোশ্চেন অ্যাডে যেয়ে এখানে আমরা স্টুডেন্টস নেম বা আইডি লিখতে পারি। লিখে এখানে গেলাম আমরা শর্ট আনসার দেওয়ার ফলে স্টুডেন্টরা এখানে তার নিজের নামটি লেখার সুযোগ পাবে। এবং এটা যদি আমি মনে করি ম্যান্ডেটরি, তাহলে আমাদেরকে এই অপশনটা অন করতে হবে, রিকোয়ার্ড অপশনটা অন করতে হবে। রিকোয়ার্ড অপশনটা অন করলাম, এর অর্থ হচ্ছে একজন পরীক্ষার্থী এখানে তার নাম না লেখা পর্যন্ত উত্তরপত্রটি সাবমিট করতে পারবে না। এখন আমি এখানে স্টুডেন্টের আইডিটাও চাই, এজন্য আমি আবার অ্যাড কোশ্চেন অপশনে ক্লিক করলাম। যদিও অ্যাড কোশ্চেন, কিন্তু এটা কোনো কোশ্চেন নয়, এটা স্টুডেন্টের তথ্য। তো এখানে আবার আমি চলে গেলাম শর্ট আনসার এবং লিখলাম আমি
স্টুডেন্টস আইডি। এটাও আমি ম্যান্ডেটরি করে দিলাম, এই জন্য রিকোয়ার্ড অপশনটি অন করে দিলাম। হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি আবার প্রশ্ন সেটিংয়ে। তো এই প্রশ্নটিকে যদি আমি ম্যান্ডেটরি করতে চাই, যেটা উত্তর দেওয়া ম্যান্ডেটরি, তাহলে আমি এখানে রিকোয়ার্ড অপশনটা চালু করে দিলাম। এখন মাল্টিপল চয়েস কোশ্চেন হিসেবে এখানে আমি 4টা অপশন দিতে চাই। আমি শুধু সালগুলো লিখছি এখানে। বাংলায় লিখি 1610, 1905, 1947, 1971। এখন যদি মনে হয় যে আমি যে অপশনগুলো দিয়েছি সে যথেষ্ট নয় বা এর ভিতরে উত্তরটা নাই, আমি চাই যে স্টুডেন্টরা এখানে আরেকটি তথ্য দিক, সে তাদের মতো করে। যদি এমন কোনো ক্ষেত্র থাকে, এখানে যদিও সেটা প্রযোজ্য নয়, এখানে ফিক্সড উত্তর দেওয়াই হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড আদার অপশনটা ক্লিক করতে পারি। এটা ক্লিক করলে দেখাবে আদার। এখানে স্টুডেন্টরা নতুন তথ্য নিজেরাই লিখতে পারবে। আর যে উত্তরগুলো আমি সরবরাহ করেছি তারা এখানে কোনো কিছু এডিট করতে পারবে না, শুধুমাত্র তারা এখানে প্রশ্নটা সঠিক উত্তরটা চয়েস করতে পারবে। তো এটা আমি রাখছি না। যদি কোনো প্রশ্নের অপশন আমি রাখতে না চাই, তাহলে সেখানে আমি ডান পাশে এখানে আসুন, দেখুন রিমুভ লেখা আছে, আমি রিমুভে ক্লিক করলাম, অপশনটা চলে গেল। এখন দেখুন প্রত্যেকটা উত্তরের ডান পাশে মাউস রাখলে আমরা এখানে 6টা ফুটা দেখতে পাচ্ছি, এবং ফুটার উপরে কার্সর রাখলে আমরা চারদিকে অ্যারো সাইনটা পাচ্ছি। এটার কাজ হচ্ছে, এটা ক্লিক করে এবং হোল্ড করতে হয়, মাউস করলে আমরা এটা উপর নিচে নিতে পারি। যেমন 1971টা আমি একটু আগে নিতে চাই, তাহলে দেখুন আমি একটু করে ক্লিক করলাম, হোল্ড করে ড্র্যাগ করে আমরা 1971 এই অপশনটা উপরে নিয়ে গেলাম। এখন আমি প্রশ্নের অর্ডার শাফল করেছি। এখন যদি আমি চাই যে 4টা অপশন তো দিলাম, 4টা অপশনও আবার একই সিরিয়াল থাকবে না। এখানে যেমন 1610, 1905, 1971, 1947 এই ক্রমটা আছে। আমি যদি চাই এই ক্রমটাও এক একজন স্টুডেন্টের কাছে এক এক রকম হোক, তার জন্য আমাকে রিকোয়ার্ড বাটনের ডান পাশে দেখুন, এখানে আমি কার্সর রেখেছি, 3টা ফুটা দেওয়া আছে, 3টা ডট ভার্টিক্যাল লাইনে। এখানে আমি ক্লিক করলাম, করলে এখানে দেখুন শাফল অপশন অর্ডার, এটা আমি চালু করে দিলাম। দেওয়ার ফলে একজন স্টুডেন্ট কিন্তু এই উত্তরগুলো যে ক্রমে দেখবে, আরেকজন স্টুডেন্ট এটা ভিন্ন ক্রমে তার সামনে উপস্থাপিত হবে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটাও এমসিকিউ, ফলে একই রকম সিস্টেম হবে, একই রকম অপশন। তার আগে এখানে উত্তরটা একটু আমি সেট করে দিই। এখানে আমি আনসার কিতে যাচ্ছি, আনসার কিতে ক্লিক করলাম, উপরে ডান পাশে দেখুন লেখা আছে পয়েন্টস। পয়েন্টস বলতে এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য আমি কত নম্বর রেখেছি সেটা বোঝাচ্ছে। ধরুন আমি এই প্রশ্নটার জন্য 1 নম্বর রাখলাম, আমি এখানে ক্লিক করলাম, উপরে ক্লিক করে আমরা লিখতে পারি, অথবা আমরা জাস্ট কিবোর্ড থেকে 1 লিখতে পারি। এখানে লেখার পর সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর 1610। তো আমি সঠিক উত্তরে ক্লিক করলাম, করার পর নিচে দেখুন ফিডব্যাক। অর্থাৎ আপনি যদি মনে করেন এমসিকিউতে জাস্ট একটা সংখ্যা বা একটা শব্দ বা একটা ফ্রেজ স্টুডেন্টের বেশি উত্তর দিল, কিন্তু তাকে আপনি এই বিষয়ে আরও কিছু তথ্য, রেলেভেন্ট তথ্য জানাতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড আনসার ফিডব্যাকে যান। যাওয়ার ফলে একজন স্টুডেন্ট আপনি যদি মনে করেন যারা সঠিক উত্তর দেয়নি, তাদের জন্য আপনি ফিডব্যাকটা দিতে চান, যেমন আমি এখানে একটু ফিডব্যাক দিচ্ছি। এখানে খেয়াল করুন যে সব সঠিক উত্তর দিবে, তার জন্য আমি এই ফিডব্যাকটুকু দিলাম। সুবেদার ইসলাম খান চিশতি 1610 সালে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। এখন যদি আপনি মনে করেন যারা কারেক্ট উত্তর দিল, শুধু 1610 লিখলো, কিন্তু কে কাজটি করলো তাদেরকে সেই তথ্যটুকু তাদেরকেও দিতে চান, তাহলে আপনি এখানেও একই ফিডব্যাক দিতে পারেন। এর ফলে যারা সঠিক উত্তর দিবে তারাও এই ফিডব্যাকটুকু পাবে,
যারা ইনকারেক্ট আনসার করবে তারা ওই ফিডব্যাকটুকু পাবে। এখন ধরুন ছেলেমেয়েদের উত্তরটা দিল, আপনি ছোট্ট একটা ফিডব্যাক দিলেন, তাদেরকে আপনি আরও বিস্তারিত তথ্যের কোনো সোর্স দিতে চান, সেই জন্য এখানে ডান পাশে দেখুন এখানে একটি লিঙ্ক আইকন আছে। আপনি এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে আমি উইকিপিডিয়ার একটা লিঙ্ক দিলাম বাংলাদেশ বিষয়ে। দেওয়ার পর এখানে আমি লিখে দিলাম এটা টেক্সট টু ডিসপ্লে উইকিপিডিয়া লিখে আমি অ্যাড দিলাম, ফলে এখানে উইকিপিডিয়া লিঙ্কড হয়ে গেল। শিক্ষার্থী এখানে ক্লিক করলে ডিটেল দেখতে পারবে। যদি আপনি কোনো ভিডিও দিতে চান তাহলে আপনি এখানে ভিডিও আইকনে ক্লিক করেও একইভাবে ভিডিও লিঙ্ক বা ভিডিও আপলোড করে দিতে পারেন। সেভ করলাম, আমার উত্তরটি সেভ হয়ে গেল। এখন যদি মনে করেন যে এটা সব সেটিংয়ের পর আপনি যে ফিডব্যাক দিলেন সেখানে কোনো কারেকশন প্রয়োজন, তাহলে আপনি এখানে যে পেন্সিল আইকনটা আছে তার উপরে ক্লিক করে এডিট করতে পারবেন। যদি ফিডব্যাকটা মুছে ফেলতে চান ডান পাশে ডিলিট আইকনে ক্লিক করে এটা মুছে ফেলতে পারবেন। তো এখানে আমার প্রশ্ন সাজানো হলো, তার মার্কস ডিস্ট্রিবিউশন করা হলো, সঠিক উত্তরটা আমি বাছাই করে দিলাম, ফিডব্যাক দিলাম, লিঙ্ক দিলাম, কাজটা শেষ হয়েছে। এখন আমরা ডান ক্লিক করলাম, করলে একটা প্রশ্ন ঠিক হলো। আমি দ্বিতীয় প্রশ্নটাও একইভাবে এমসিকিউ দিতে চাই, জন্য আমি এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলাম। ডুপ্লিকেট, দেখুন হুবহু একই প্রশ্ন এখানে একই প্রপার্টি সহ কপি পেস্ট হয়েছে। তো অবশ্যই আমার দ্বিতীয় প্রশ্নটা হুবহু এক হবে না, একটু ডিফারেন্ট হবে। এখানে প্রশ্নটা হবে বাংলাদেশে কয়টি বিভাগ আছে। আমি এটা কপি পেস্ট করে চেঞ্জ করে দিলাম। উত্তর আছে, আমি উত্তরগুলো একটু লিখে দিচ্ছি। এখানে আমি ধরুন লিখলাম, বাংলায় লিখি 6টি, 7টি, 8টি, 9টি। তো এখানে এটা রিকোয়ার্ড অলরেডি করা আছে, দেখুন অপশন সফল সেটাও করা আছে, কিন্তু উত্তরটা তো হুবহু এক হবে না, উত্তরটা পরিবর্তন হবে। আমরা আনসার কিতে গেলাম, নম্বর ঠিকই আছে, কিন্তু উত্তর হবে এখানে আমাদের 8টি। এখন এই ফিডব্যাক একটু দিতে চাই আমরা, সেখানে আমরা ফিডব্যাক ক্লিক করলাম, করার পর এখানে আমি একটু উত্তরটা কপি পেস্ট করে নিয়েছি। এই যারা ইনকারেক্ট উত্তর দিল তারা এটা দেখতে পারবে, আর যারা সঠিক উত্তর দিল তাদেরকেও যদি জানাতে চান তাহলে তাদেরকেও আপনি একই জিনিস জানাতে পারবেন। এখন যারা সঠিক উত্তর দিয়েছে তারাও এই ফিডব্যাকটি দেখতে পারবে, যারা সঠিক উত্তর দেয়নি তারা একই ফিডব্যাক দিতে পারবে। আর এখানে উইকিপিডিয়ার লিঙ্কটি প্রযোজ্য, আমি এই লিঙ্কটি এখানে রেখে দিলাম এবং আমি সেভ করলাম। এখন দেখুন ফিডব্যাক উভয়ের জন্য চেঞ্জ হয়ে গেছে, আমি ডান দিলাম। এখন এখানে একটু ভুল হয়েছে, দেখুন এমসিকিউ এই অপশনটা কিন্তু স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডির পরে হওয়ার কথা, তো এটা আমি নিচে নামাতে চাই। কিভাবে নামাবো, আমি এটা ঠিক মাঝখানে দেখুন এখানে 6টা ডট দেওয়া আছে, এটার উপরে আমি কার্সর রাখার পরে 4টা অ্যারো সাইন আসলো। এখন মাউস ক্লিক অ্যান্ড হোল্ড অ্যান্ড ড্র্যাগ, ক্লিক করলাম, হোল্ড করলাম, আমি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি স্টুডেন্ট আইডির ঠিক নিচে, যেখানে এমসিকিউ প্রশ্ন উত্তর শুরু হলো তার আগে রাখলাম। এখন আমি নতুন একটা ধরন শুরু করতে চাই, সত্য মিথ্যা বা ট্রু ফলস। তো এটা শুরু করতে গেলে আমাকে অবশ্যই অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে ক্লিক করতে হবে, কিন্তু ক্লিক করার আগে আমি কার্সরটা কোথায় রাখবো, আমি যেখানে কার্সরটা রাখবো ঠিক তারপরে কিন্তু ওটা যুক্ত হবে। এখানে এমসিকিউ লেখা আছে, আমি যদি এখন ক্লিক করতে আমার এমসিকিউ নিচে কিন্তু অপশনটা চলে আসবে, তাহলে কিন্তু পারপাস সার্ভ হবে না, আমাকে আবার ড্র্যাগ করে নিচে নামাতে হবে। তার থেকে আমি লাস্ট যে প্রশ্নটি বাংলাদেশে কয়টি বিভাগ আছে এখানে কার্সরটি রাখলাম এবং অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে ক্লিক করলাম, করলে কিন্তু এখানে চলে আসলো। তো আমি এখানে লিখলাম, এটি আমি বাংলায় লিখতে পারি, যদি আগেরটা ইংলিশে লিখেছি আমি এমসিকিউ, এখানে আমি লিখে দিলাম।
এখন আমরা প্রথম প্রশ্নটা সাজাতে চাই ট্রু ফলসের। আমি এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, এখানে চলে আসছে। তো ট্রু ফলসটা আমরা অপশন ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে। তো আমি প্রথম প্রশ্নটি এখানে সাজাচ্ছি। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম বিভাগ ঢাকা। আমি প্রশ্নের নম্বরটি এখানে মুছে দিলাম। উত্তর সত্য হবে অথবা মিথ্যা হবে। সত্য মিথ্যা অপশন দুটো কপি করে রেখেছি, এখানে আমি কপি করে দিলাম। যদি আপনি অপশন দিয়ে থাকেন যে মিথ্যা হলে সঠিক উত্তরটি লিখুন, তাহলে আপনি এখানে অ্যাড আদার অপশনটি চালু করে দিবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি এরকম, এবং সেক্ষেত্রে আপনি এখানে ইনস্ট্রাকশনটি এখানে লিখে দিবেন এভাবে। এখন এই প্রশ্নটিকেও আমি রিকোয়ার্ড করে দিলাম, এটা ম্যান্ডেটরি, এবং এখানেও আমি উত্তরটি আর সফল করার প্রয়োজন নেই, কারণ এটা সত্য মিথ্যা একই জিনিস, আমি সফল করলাম না। এখন আমি উত্তরটি সরবরাহ করতে চাই যে ঢাকা বাংলাদেশে প্রথম নম্বরটা আমি সেট করে দিই 0.1, আর আয়তনের দিক থেকে ঢাকা বাংলাদেশের বৃহত্তম বিভাগ, এই উত্তরটি সঠিক নয়। আমি এখানে মিথ্যা উত্তরটি সিলেক্ট করলাম এবং একটু ফিডব্যাক দিতে চাই। ফিডব্যাকের জায়গায় এখানে আমি উত্তরটি দিলাম, এবং এখানে আমি উইকিপিডিয়ার লিঙ্কটি দিতে পারি, যেটা আগে দিয়েছি। ভিডিও আপলোড করতে চাইলে এখানে সেটা করতে পারি, সেটা আমরা করলাম না, আমরা জাস্ট দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। সেভ দিলাম এবং এখানে ডান ক্লিক করলাম, করলে আমার সত্য মিথ্যার প্রথম প্রশ্নটি হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটাও আমি সত্য মিথ্যা দিতে চাই, সেজন্য এখানে আমি আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম। হুবহু একই প্রশ্ন, একই প্রপার্টিজ সহ কপি পেস্ট এখানে হয়ে গেছে। তো আমি দ্বিতীয় ট্রু ফলস প্রশ্নটি এখানে কপি পেস্ট করে আনছি। মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ বরিশাল। এই উত্তরটি সত্য। তো আমরা আনসার কিতে যাই, নম্বর 1 ঠিক আছে। আমাদের আগের প্রশ্নের উত্তর যা ছিল এখানে হুবহু তাই রয়ে গেছে, এটা সত্য। আমি সত্য ক্লিক করলাম, মিথ্যার টিকটা উঠিয়ে দিলাম। আর ফিডব্যাক তো অবশ্যই একই রকম থাকবে না, এটা চেঞ্জ হবে। সেভ অ্যান্ড ফাইনালি ডান। এখন আমরা দুই ধরনের প্রশ্ন মোট শেষ করেছি, এমসিকিউ, ট্রু ফলস। এখন একটু আমরা শূন্যস্থান পূরণের দিকে যাব। তাই নতুন ধরনের একটি প্রশ্ন শুরু করতে যাচ্ছি আমরা। এই জন্য এখানে আমরা অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এই অপশনটি বেছে নিলাম। এখানে লিখলাম আমরা fill in the blanks। এখানে কোনো যদি ডেসক্রিপশন ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটা আমরা এখানে দিয়ে দিব, এবং সরাসরি আমি এখন একটি প্রশ্ন সাজাতে যাচ্ছি। তার জন্য প্রথমে আমাকে অ্যাড কোশ্চেন এই অপশনটা বেছে নিতে হবে, নিলাম। এখন আমি শূন্যস্থানটা আমি দিব সাধারণত শর্ট কোশ্চেন ফর্মে। তো এই জন্য আমার একটা মাল্টিপল চয়েসটা ডিফল্ট আকারে চলে এসছে। আমি মাল্টিপল চয়েসের পরিবর্তে শর্ট আনসার এটা বেছে নিচ্ছে। নেওয়ার পর আমার প্রশ্ন কপি করা আছে, লেখা আছে, আমি কপি পেস্ট করে এখানে আনছি। এখন শূন্যস্থানের প্রথম প্রশ্নটি আমি লিখলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ, এখানে ঘোষিত বিভাগ, এটা আমি রিকোয়ার্ড করে দিলাম। আনসার কিতে যাচ্ছি, যে এখানে সঠিক উত্তরটি আমি সরবরাহ করছি। সঠিক উত্তর ময়মনসিংহ। কেউ যদি এটা উত্তরটা ইংলিশে লিখতে চায় আমি সেটাও একটু লিখে দিলাম। যদি কোনো ক্ষেত্রে আমার সংখ্যা লিখতে হলে উত্তর হয় সেক্ষেত্রে ইনস্ট্রাকশন বলে দিতে হবে সংখ্যাটি অঙ্কে লিখতে হবে না কথায় লিখতে হবে। অর্থাৎ একটি উত্তর যত রকমভাবে সঠিক লেখা যেতে পারে তত রকমভাবেই এখানে উত্তরগুলো আমি সরবরাহ করব, কারণ এটা আমি সিস্টেম দ্বারা মূল্যায়ন করতে চাই। আমি যদি শুধু বাংলায় ময়মনসিংহ লিখে দিই, কেউ যদি ইংলিশে তখন লেখে উত্তর, তাহলে কিন্তু মেশিন সে উত্তরটি গ্রহণ করবে না। ফলে একটি প্রশ্নের যত রকম সম্ভাব্য উত্তর থাকতে পারে এইসব ক্ষেত্রে ততগুলো এখানে আমি সরবরাহ করব, তাতে আমার সময় বাঁচবে। এখানে একটা অপশন দেখুন, মার্ক অল আদার আনসার্স ইনকারেক্ট।
আমি যে উত্তরগুলো সরবরাহ করব এর বাইরের কোনো উত্তর দিলে সে কিন্তু গ্রহণ করবে না। এখন আমি উপরে নম্বর দিলাম 1 সঠিক উত্তরের জন্য। দুটো যে কোনো একটা অপশন লিখলে আমার সিস্টেম সেটা গ্রহণ করবে। ফিডব্যাক অপশনে চলে গেলাম, যে অ্যাড ফিডব্যাক। ওকে, এখানে ফিডব্যাক দিলাম, এখানে লিঙ্ক প্রয়োজন হলে লিঙ্ক দিব, ভিডিও প্রয়োজন হলে ভিডিও দিব, দিয়ে আমি সেভ দিলাম। এর ফলে যারা সঠিক উত্তর দিবে তারাও এটা যেমন দেখতে পারবে, যারা সঠিক উত্তর দেয়নি তারাও কিন্তু এটা দেখতে পারবে। আর আমি এই দুটো উত্তরের বাইরে আর কোনো উত্তর গ্রহণ করব না, এই জন্য আমি মার্ক অল আদার অপশনস। শূন্যস্থান পূরণের দ্বিতীয় প্রশ্নটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে ডান দিলাম, দেওয়ার পর এখন আমি তৃতীয় প্রশ্নের ধরনটি শুরু করতে যাচ্ছি। এই জন্য আমি শেষ প্রশ্নের উপরে আমার কার্সরটা রাখলাম, রেখে এখানে অ্যাড টাইটেলে গেলাম, অ্যাড টাইটেল। এখানে যাবার পর আমি এখন চেক বক্স মাল্টিপল আনসার কোশ্চেন দিচ্ছি, অর্থাৎ যে প্রশ্নের কয়েকটি সঠিক উত্তর আছে এবং ছেলে মেয়েদেরকে সে সবগুলো উত্তরই বেছে নিতে হবে, সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা চেক বক্স অপশনস বা মাল্টিপল আনসার কোশ্চেন্স বেছে নিতে পারি। এখানে একটু ইনস্ট্রাকশন আমরা লিখে দিতে পারি, ইংলিশে লিখলাম, চুজ অ্যাজ মেনি অপশনস as you think correct or right etc. এখন প্রথম প্রশ্নে চলে যাচ্ছে। প্রথম প্রশ্নটি আমার এখানে কপি করা আছে, লেখা আছে, আমি প্রশ্নটি এখানে বসিয়ে দিচ্ছি। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে? এখানে মাল্টিপল চয়েস না নিয়ে আমি চেক বক্স এই অপশনটি বেছে নিলাম এবং এখানে আমি তাদেরকে 4টি উত্তর সরবরাহ করব। এখানে আমি কপি পেস্ট করে উত্তরগুলো নিয়ে আসলাম, এটা আমি রিকোয়ার্ড করে দিব এবং এখানে উত্তরটা কিন্তু আমি একটু শাফল অর্ডারটা চেঞ্জ করে দিতে চাই, শাফল অপশন অর্ডার। ওকে, এখন আনসার কিতে যাচ্ছি, আমি নম্বর ঠিক করে দিলাম এবং আমার এখানে সঠিক উত্তর অবশ্যই ভারত এবং মায়ানমার। এখন যদি একটু ফিডব্যাক দিতে চাই, পেস্ট করলাম উত্তর এবং সেভ বাটনে ক্লিক করলাম, হয়ে গেল, ডান। আরেকটি প্রশ্ন দিতে চাই, সরি এটা আমি ওখানটা হুবহু কপি করতে চাই কিন্তু এটা আমার নেওয়া হয়ে গেছে, এটা আমি ডিলিট করতে চাই, এই জন্য এখানে আমি ডিলিট আইকনে ক্লিক করলাম, উত্তরটি ডিলিট হয়ে গেল। এখন আমি কপি করলাম, কপি করলে হুবহু আগের প্রশ্নটি তার প্রপার্টিজ সহ এখানে উপস্থাপিত হলো। 4টি উত্তর, এটা ম্যান্ডেটরি করলাম এবং অবশ্যই সফল অর্ডার আগের মতো রয়ে গেছে। এখানে আমি উত্তরটা অবশ্যই এখানে চেঞ্জ হবে, উত্তর হবে রংপুর এবং ময়মনসিংহ, রংপুর ময়মনসিংহ সঠিক উত্তর। ফিডব্যাক চেঞ্জ হবে, হয়ে গেল। এখন আমি ডানে ক্লিক করলাম, এরপর নতুন আরেকটি প্রশ্ন ধরন শুরু করতে চাই, তথ্য মিলকরণ বা ম্যাচিং। এর জন্য এখন আমি অ্যাড টাইটেল বা সেকশনে ক্লিক করলাম, করে এখানে লিখে দিচ্ছি তথ্য মিলকরণ, এ কলামের তথ্যের সাথে বি কলামের তথ্য মিল করুন। এখন প্রশ্নে চলে যাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম অ্যাড কোশ্চেন। এখন এখানে আমি ম্যাচিং এর জন্য যেটা আমার কাজে লাগবে সেটা আমি এখান থেকে বেছে নিচ্ছি। আমি এখানে ক্লিক করছি ডান পাশে, দেখুন এখান থেকে আমি মাল্টিপল চয়েস গ্রিড, প্রথমটা কিন্তু মাল্টিপল চয়েস, এখন আমি এখান থেকে গ্রিড বেছে নিচ্ছি। এখানে আমি প্রথমে প্রশ্নটি লিখে দিয়েছি, এ কলামের সাথে বি কলামের তথ্য মিল করুন এবং এখানে রো, আপনি যতটা রো অ্যাড করতে চান রো অ্যাড করতে পারবেন। আমাদের 4টি রো প্রয়োজন ও ডান পাশে কলামও আমাদের 4টি প্রয়োজন, 4টি কলাম এখানে যোগ করেছে। আপনি আরও কলাম অ্যাড করতে চাইলে অ্যাড কলামে ক্লিক করতে পারেন। আর যদি আপনার ওয়ার্ড ফাইলে এগুলো কপি করা থাকে এভাবে, সেটা এখানে কপি পেস্ট করলে অটোমেটিক্যালি আপনার রো এবং কলাম এখানে তৈরি হয়ে যাবে।
যাই হোক, এটা হলো। এখন আমি আনসার কিতে যাচ্ছি। এখানে দেখুন বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে ক্লিক করেছি। এখানে উপরের এই যে কলাম, এই কলামের বরাবর বাঁ পাশে কিন্তু আমাদের উত্তরটি আছে। আমাদের খেয়াল করুন, এখানে আমাদের 4টি তারিখ দেওয়া আছে। এই 4টি তারিখের উত্তর এই কলাম বরাবর আছে। এই বরাবর আমার কিন্তু বেছে নিতে হবে, অর্থাৎ আমাদের এই তারিখের বরাবর এই কলাম থেকে উত্তরটি বেছে নিতে হবে। এখানে 16ই ডিসেম্বর আমি দেখাচ্ছি। 16ই ডিসেম্বর এটা এই আমি আসলাম বাংলাদেশ বিজয় দিবস 16ই ডিসেম্বর। বাংলাদেশ স্বাধীনতা দিবস এটা এখানে আছে। শহীদ দিবস এটা এখানে আছে। শোক দিবস এখানে আছে। স্টুডেন্টরা কিন্তু তাদের সামনে স্ক্রিনে পুরো উত্তরটি দেখতে পারবে। যেমন এখানে আমাদের বিজয় দিবস পুরোটা শো করছে না, স্বাধীনতা দিবস পুরোটি শো করছে না, কিন্তু শিক্ষার্থীরা পুরোটি দেখতে পারবে। এখন আসছি আমি পয়েন্ট নির্ধারণের ক্ষেত্রে। এখানে কিন্তু আমি চেয়েছিলাম ফ্র্যাকশন নম্বর দেওয়ার জন্য 0.5 করে, কিন্তু এখানে গুগল ফর্ম ফ্র্যাকশন নিচ্ছে না। সেক্ষেত্রে আমি পূর্ণ মার্কস দিয়েছি 1 করে। তো 1 করে মার্কস দেওয়ার পরে আমার 4 নম্বর দেওয়া হলো মোট। আমার শেষ হলো উত্তর। আমি এখানে ডান করে দিলাম। এখানে ফিডব্যাকের কোনো অপশন নেই। এখন দুটি আমি প্রশ্ন দিতে চাই, একটু ব্রড প্রশ্ন টাইপের। এখানে সেকশন যোগ করলাম, করে লিখলাম শর্ট কোশ্চেন অ্যান্সার। এখন প্রশ্ন যোগ করলাম। প্রথমটা লিখছি আমি, প্রশ্নটি লিখলাম বাংলাদেশ নামটির ব্যুৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখুন। লিখলাম, সরি বাংলায় লিখব, লিখুন। এখন এই প্রশ্নটি এখানে অপশনগুলো দেখেন। আমি যদি শর্ট কোশ্চেন দিই তাহলে কিন্তু সে মাত্র হয়তো 20-40টা ওয়ার্ড বেশি লিখতে পারবে না। যদি আমি প্যারাগ্রাফ অপশনটি বেছে নিই তাহলে সে কিন্তু কয়েকশো ওয়ার্ড লিখতে পারবে। এটা আমি ম্যান্ডেটরি করে দিলাম, কিন্তু এখানে আমার সাফল করার কিছু নাই, সাফল অপশনটিও নেই এই কারণে। আর এখানে সঠিক উত্তর লিখে দেওয়ার বিষয়টি নেই। আমি এখানে মার্কস দিচ্ছি 5। আর যদি ফিডব্যাক দিতে চান, এখানে আমি একটু ফিডব্যাক দিয়ে দিচ্ছি। ধরুন বাংলা পিডিএফ থেকে একটা অংশ কপি করে দিচ্ছি, দিয়ে দিলাম ফিডব্যাক। লিঙ্ক দিতে চাই, এখানে লিঙ্ক দিতে পারি। দেওয়ার পর এটা আমি ডান করে দিলাম। এখন অনেকে মনে হতে পারে সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি, এটা ছেলেমেয়েরা দেখতে পারবে কিনা। এটা অবশ্যই ছেলেমেয়েরা দেখতে পারবে না। যখন তাদের উত্তরপত্র মূল্যায়ন শেষ হবে, আপনি তাদেরকে ফিডব্যাক দিবেন, তখন শুধু তারা সঠিক উত্তরটা দেখতে পারবে। আমি এরকম প্রশ্ন আরও একটি করতে চাই। এখানে আমি কপি করলাম, করে দ্বিতীয় প্রশ্নটি আমি লিখছি। আর এটা প্যারাগ্রাফ অপশনটি চলে এসছে, এটা ম্যান্ডেটরি এবং মার্কস 5। কিন্তু আমাদের ফিডব্যাকটা এখানে পরিবর্তন হবে। আমি ফিডব্যাক পরিবর্তন করতে গেলে আমাকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, এডিট অপশনে। এটা আমি অল সিলেক্ট করে ডিলিট করলাম, করে নতুন ফিডব্যাকটি দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, ডান। এই মোট 20 মার্কের প্রশ্ন শেষ হলো। এখন আরও কিছু বিষয় একটু আলোচনা প্রয়োজন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাড ইমেজের কথা বলা হয়েছে। তো এখন আমি একটু দেখাই অ্যাড ইমেজটা কখন প্রয়োজন হয়। ধরুন আপনি বিশেষ ইকুয়েশন ব্যবহার করতে চান, বা একটা ম্যাপ দিয়ে পরীক্ষা নিতে চান, বা একটা ছবি দিয়ে সেখানে তার উপর ছেলে মেয়েদের কাছ থেকে তথ্য জানতে চাইতে পারেন। এরকম অনেক কিছু হতে পারে যেটা হয়তো এখানে লিখে দেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড ইমেজ অপশনে যাবেন, এবং যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, যেমন আমি যখন লিসেনিং ক্লাস নিই, লিসেনিংয়ে পরীক্ষা নিই, তখন হয়তো আমি 1 মিনিট 50 সেকেন্ড এরকম কোনো ভিডিও কেটে এখানে বা অডিও ফাইল এখানে অ্যাড করে দিই। নিচে দেখুন অ্যাড সেকশন। আমরা এতক্ষণ কিন্তু অ্যাড টাইটেল অপশনটি ব্যবহার করেছি, আমরা চাইলে অ্যাড সেকশন অংশটিও ব্যবহার করতে পারি। পার্থক্য হচ্ছে অ্যাড টাইটেল দিলে কিন্তু তারা সমস্ত প্রশ্নপত্রটি অ্যাট এ গ্লান্স দেখতে পায়,
আপনি যদি মনে করেন যে সমস্ত প্রশ্নপত্রটি অ্যাট এ গ্লান্স তাদের দেখতে দিতে চান না, একটা সেকশন শেষ করার পরে তারা পরের সেকশনে যাবে, এটা যদি চান তাহলে আপনি এখানে অ্যাড সেকশনটি ক্লিক করতে পারেন। আপনি ধরুন ট্রু ফলস দিলেন দুটি, তো দুটি ট্রু ফলসের উত্তর তারা সঠিক করবে, করার পর দ্বিতীয় অপশন তাদের সামনে আসবে, সেখানে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে নেক্সট নেক্সট করে যেতে হবে। এখন আমরা এই প্রশ্নটি সেট করলাম। এখন ছেলে মেয়েদের কাছে এই প্রশ্নের লিঙ্কটি আপনি পাঠাবেন কিভাবে? এই প্রশ্নপত্রটির লিঙ্ক পাঠানোর জন্য আমাদেরকে সেন্ড অপশনটি দেখুন, এখানে আমি ক্লিক করলাম। করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে আমি দেখুন লিঙ্ক কথাটা আসছে, এখানে লিঙ্ক দিলাম যে সহজ হবে, একটা বড় একটা লিঙ্ক তৈরি হলো। লিঙ্কটি যদি আপনি শর্ট করতে চান, ছোট করতে চান, তাহলে এখানে শর্টেন ইউআরএল এ ক্লিক করুন। একটু ছোট হলো, কপি খেয়াল করুন, এখানে কপি অপশনটি আছে, কপি করলাম। এখন এই লিঙ্কটি আমি ছেলে মেয়েদেরকে ইমেল করে পাঠাতে পারি, গুগল ক্লাসরুম যদি আপনি ব্যবহার করেন সেখানে আপনি পাঠাতে পারেন, আপনি যদি কোনো ফেসবুক গ্রুপ ব্যবহার করেন বিশেষ কোর্সের জন্য, তাহলে সেখানেও এটা ছেলে মেয়েদের কাছে শেয়ার করতে পারেন। তবে শেয়ার করার আগে আমাদের খেয়াল করতে হবে, এখানে রেসপন্স অপশনটিতে আপনি যান, এখানে দেখুন লেখা আছে অ্যাকসেপ্টিং রেসপন্সেস। আমি সাধারণত পরীক্ষার 1-2 দিন আগে ছেলে মেয়েদেরকে এই লিঙ্কটা দিয়ে দিই, শেয়ার করি। তো সেই ক্ষেত্রে যদি অ্যাকসেপ্টিং রেসপন্সেসটা এইভাবে অন করা থাকে, তাহলে কিন্তু এটা শেয়ার করা মাত্রই ছেলে মেয়েরা সেখানে প্রবেশ করতে পারবে। এই জন্য আপনার কাজ হচ্ছে এটা বন্ধ করে দেওয়া। আমি এটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে, নট অ্যাকসেপ্টিং রেসপন্স। এর ফলে ছেলে মেয়েরা লিঙ্কটি পাবে কিন্তু তারা সেখানে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে গেলে এই মেসেজটি সেখানে আসবে, দি ফার্ম ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্সেস। তাহলে আপনি যে টাইম দিবেন সেই টাইমে এটা আপনি আবার অ্যাকসেপ্টিং রেসপন্সেস অপশনটি চালু করে দিবেন, এবং পরীক্ষার টাইমটি শেষ হওয়ার পরে, ধরুন আপনি 20 মিনিট টাইম দিলেন, 20 মিনিট টাইম শেষ হওয়ার পরে এটাকে আবার আপনি বন্ধ করে দিলেন। বন্ধ না করলে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে দীর্ঘ সময়ের জন্য। এখন আমি দেখাবো আমাদের লিঙ্কটি পাওয়ার পর একজন শিক্ষার্থী কিভাবে সেখানে গুগল ফর্মে প্রবেশ করবে এবং কিভাবে উত্তরটি দিবে। সে লিঙ্কটি পাওয়ার পর লিঙ্কের উপর ক্লিক করবে, ক্লিক করার পর যে উইন্ডোটি ওপেন হবে সেটি হলো এরকম। শিক্ষার্থীকে লিঙ্কটি সরবরাহ করলাম, সরবরাহ করার পর পরীক্ষার নির্ধারিত সময়ের আগে সে যদি এই লিঙ্কে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সেই শিক্ষার্থী এই মেসেজটি পাবে। এখন ধরুন পরীক্ষার সময় হয়ে গেছে, এখন আমি আমার প্রশ্নটি নির্ধারিত পরীক্ষার্থীদের জন্য ওপেন করে দিচ্ছি। আমি রেসপন্সে ক্লিক করলাম, অ্যাকসেপ্টিং ক্লিক করলাম। এবার আবার পরীক্ষার্থী সে পেজে চলে যাচ্ছি। পরীক্ষার্থীকে এখন প্রশ্নপত্রটির যে পেজ, সে পেজটি রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলো, সাবমিট করছি। ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এখন আমি আবার একজন এক্সামিনার কীভাবে দেখবেন সেখানে চলে যাচ্ছি। এখন আমরা আগের একটি বিষয় রেখে দিয়েছি, সেটা হচ্ছে প্রশ্নের নম্বর। আমরা বলেছি আমরা প্রশ্নের নম্বরটি সাজাবো পরীক্ষা শেষ হওয়ার পর। এখন আমি এখানে এটা দিলাম 1 নম্বর প্রশ্ন 10, 11। এটি বাড়তি অপশন, এটা আমি মুছে ফেললাম, এটা প্রয়োজন নেই। ডান। এখন চলে যাচ্ছি আমরা রেসপন্সে। এখন এখানে সামারি আছে, কোশ্চেন আছে, ইন্ডিভিজুয়াল। যদি আমি সামারি চাই, তখন 10 জন 20 জন স্টুডেন্ট উত্তর সাবমিট করবে, তখন আমরা সামারি দেখতে চাইতে পারি, কোশ্চেনটা দেখতে চাইতে পারি, ইন্ডিভিজুয়ালে যেতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালে গেলে প্রত্যেকটি স্টুডেন্ট কীভাবে উত্তর করবে সেটা এখন দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরটি সঠিক হয়েছে, সে 1 মার্কস পেয়েছে, উত্তরটি সঠিক। ফিডব্যাকটা পাচ্ছে এখানে লিঙ্ক সহ উইকিপিডিয়া। এখানে উত্তরটি সঠিক হয়নি, উত্তর হয় মিথ্যা। দেখুন সঠিক উত্তরটি দেওয়া হয়েছে এখানে।
এখানেও উত্তরটি সঠিক হয়নি, উত্তরটি সত্য হবে। তারপরে ফিডব্যাক দেওয়া আছে, ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে সঠিক উত্তর ময়মনসিংহ দুভাবে লিখলেই হবে বলা আছে, উত্তরটি সঠিক হয়নি। 6 নম্বর উত্তরটিও সঠিক হয়নি, কারেক্ট আনসার এখানে দেওয়া হয়েছে, ফিডব্যাকও দেওয়া হয়েছে দেখুন। আর এখানে দুটো উত্তরই সঠিক হয়েছে, 1 মার্কস পাওয়া গেছে, ফিডব্যাকও আছে সাথে। এখানে উত্তর সঠিক হয়নি, সঠিক উত্তর দুটি দেখুন এখানে দেওয়া আছে, রংপুর এবং ময়মনসিংহ। এখানে কোনো মার্কস পাওয়া যায়নি। তো যেহেতু রংপুরটা আছে এখানে, আমরা চাইলে এখানে তাকে হাফ মার্কস দিতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি 0.5, সরি বাংলায় লেখা আছে, দেওয়া আছে, ইংলিশে দিতে হবে 0.5 সেভ। এবং এখানে দেখুন সঠিক উত্তরগুলো যে দুটো ভুল হয়েছে সেই দুটো সঠিক উত্তর এখানে দেওয়া আছে, আমরা দেখে নিচ্ছে। আর যে রচনামূলক প্রশ্নোত্তর সেইগুলোর উত্তর এইটা, আর আমাদের ফিডব্যাক এইটা। এখানেও এটা উত্তর এবং এটা ফিডব্যাক। এখানে নম্বরটা উত্তরটি পড়ে আমাদের ম্যানুয়ালি নম্বর দিতে হবে। দেওয়ার পর আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে, ধরুন আপনি একে একে সবার উত্তরটা শেষ করলেন। এখানে দেখুন বাম পাশে এখানে মার্কস পাচ্ছে এখানে 7.5 আউট অফ 22। আর এখানে স্কোর রিলিজের প্রশ্ন আসছে, আপনি এখন রিলিজ করবেন কিনা। যদি আপনার অনেক পরীক্ষার্থী থাকে, আপনার 50 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, আপনি সবাটাই দেখে ফেলেছেন, সবাইকে আপনি একেবারে ফিডব্যাক দিতে চান, তাহলে আপনি এখানে অল রেসপন্ডেন্টসে ক্লিক করুন। যদি মনে করেন এর ভিতরে 2 জন বা 3 জনের আপনি উইথহেল্ড রাখতে চান, তাদের ক্ষেত্রে আপনি টিকটা উঠাই দিবেন। আচ্ছা, যদি কোনো মেসেজ থাকে ছেলে মেয়েদের উদ্দেশ্যে, পরীক্ষার উদ্দেশ্যে, আপনি এখানে মেসেজটা লিখতে পারেন, কমান্ড মেসেজ। এই মেসেজটি সবারই ইমেইলে পৌঁছে যাবে। লেখার পর সব শেষে আপনি সেন্ড ইমেলস অ্যান্ড রিলিজ এটা ক্লিক করে প্রত্যেক শিক্ষার্থী তাদের ইমেইলে এই মূল্যায়িত উত্তরপত্রটি পাবে, তাদের অর্জিত স্কোরটি দেখতে পাবে এবং ফিডব্যাকগুলো দেখতে পাবে। এখন আমি দেখাচ্ছি একজন শিক্ষার্থী কিভাবে এটা দেখবে। আমি আমার মেইলটি ওপেন করেছি, এখানে দেখুন এখন স্টুডেন্টের কাছে এইভাবে যাবে, ইয়োর স্কোর হ্যাজ বিন রিলিজড ফর বাংলাদেশ কুইজ 1। এখানে স্কোর দেখাচ্ছে 7.5 আউট অফ 22। এখন যদি একজন স্টুডেন্ট টোটাল প্রশ্নপত্রটি মূল্যায়িত অবস্থায় দেখতে চায়, তাহলে তাকে ভিউতে ক্লিক করতে হবে। আমি ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে এইভাবে আসে, এইভাবে একজন শিক্ষার্থী প্রশ্নপত্রটি দেখতে পারবে। এখন সব কাজ শেষ হলো, আমরা প্রশ্ন সেট করলাম, পরীক্ষা নিলাম, মূল্যায়ন করলাম, ছেলে মেয়েদের স্কোর রিলিজ করলাম। এখন যদি অনেক পরীক্ষার্থী থাকে তাহলে মার্কস পোস্টিংয়ের ব্যাপারটা চলে আসছে। আমরা যদি অল্প পরীক্ষার্থী থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালে গিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর মার্কসটা এখানে আছে, তার রোল নাম্বারটাও নিচে দেওয়া থাকে, সেখান থেকে করতে পারি। আর যদি অনেক পরীক্ষার্থী থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি মার্কসগুলো দেখা সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময় আমরা এইখানে ক্লিক করব। দেখুন এখানে 3টা ডট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম, করলে এখানে লেখা আছে ডাউনলোড রেসপন্সেস। এটা ক্লিক করলে আমাদের জিপ ফাইলে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এক্সেল শিটে ডাউনলোড করার পর সেখান থেকে আমরা স্টুডেন্টদের নম্বরগুলো খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করে নিতে পারি। সেখানে একটা ছোট্ট সমস্যা আছে, যদি আমরা অনেক বাংলায় তথ্য সংগ্রহ করি, অংশগ্রহণকারীরা বা শিক্ষার্থীরা যদি বাংলায় লেখেন, সেই ক্ষেত্রে ডাউনলোডকৃত এক্সেল ফাইলে অনেক সময় সমস্যা হয়। যদি সেখানে কাজ ঠিক মতো না হয় তাহলে আমরা এখানে দেখুন লেখা আছে ভিউ রেসপন্সেস ইন শিটস, এটা গুগল শিট, আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা দেখি ক্লিক করলে কি হয়। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা শিট চলে আসবে, সেখানে বিভিন্ন কলামে বিভিন্ন রকম তথ্য থাকবে। আমরা ইচ্ছা করলে এই ফাইলটি ডাউনলোড করে নির্ধারিত অংশগুলো
আমাদের কাজে ব্যবহার করতে পারি। গুগল ফর্মের আরেকটি অপশন আছে, টাইমার প্লাস প্রক্টরিং। এটা চালু করলে আমরা ছেলে মেয়েদের অন্য পেজ ব্রাউজ করা বা নতুন ট্যাব খোলা মনিটরিং করতে পারবো। তারা যদি সেখানে কথা বলে, কোনো শব্দ করে, তাহলে সেটাও কিন্তু রেকর্ড হবে এবং আমাদের ইমেইলে সে অপশনটি চলে আসবে। এই বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো একদিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গুগল ফর্ম সম্পর্কে যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।